আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব গভর্নেন্স ইন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস জিএফআই। এই সাবজেক্টের আমরা লেকচার শিট মেবি দুই নম্বর লেকচার শিট থেকে দেখছি। তো এই সাবজেক্ট কিন্তু আমি বারবার একটা কথা বলি, আপনাদের যে বইয়ের যে পয়েন্টগুলো সেই পয়েন্টগুলোর সাথে আপনাদের নিজস্ব কিছু মূল্যায়িত পয়েন্টগুলো আলোচনা করবেন এবং বানে লেখার মতো একটা সাবজেক্ট এটি। আমরা এর আগে যে ইকোনমিক্স দেখলাম, ইকোনমিক্সে লেখা যায়, কিন্তু সেখানে আমাদের সেই কাঠামোগত যে লেখাটা, সেই লেখাটা ওইভাবে লিখতে হয় আমাদের। চিত্র আছে ইকোনমিক্সের, আর এখানে তো চিত্র নাই, এখানে অনেক কিছু বানে বানে দেওয়া যেতে পারে। তো এখানে বলা আছে ব্যাংকিং সেক্টরে গভর্নেন্স ফ্রেমওয়ার্ক এবং কাঠামোর গুরুত্ব আলোচনা করো। আইনে শাসনের যে আমাদের ফ্রেমওয়ার্ক, হ্যাঁ, শাসন কাঠামো, যে গুরুত্বটা কতখানি এটা আলোচনা করতে বলছে। তো এখন এই ব্যাংকিং সেক্টরে যে নিয়ম নীতি আইন কানুন এগুলো দরকার, তার গুরুত্ব আর কি বলা লাগবে? কত গুরুত্ব এখানে রয়েছে। যে আমাদের চাকরির নিরাপত্তা, ব্যাংকের লক্ষ্য উদ্দেশ্য অর্জন, আমাদের কোনো কাস্টমারের স্বার্থ রক্ষা, স্টেক হোল্ডারদের স্বার্থ রক্ষা, তার মধ্যে আমাদের ব্যাংককে সুরক্ষিত রাখতে আমাদের এই ধরনের অনেক রকম গুরুত্ব রয়েছে এখানে, তাই না? তো গুরুত্বগুলো কি কি? প্রথমে আছে ঝুঁকি ব্যবস্থাপনা। আমাদের ঝুঁকি ব্যবস্থাপনা সঠিকভাবে পরিচালনা করতে সাহায্য করে গভর্নেন্স ফ্রেমওয়ার্ক। গভর্নেন্স ফ্রেমওয়ার্কে ঝুঁকি ব্যবস্থাপনা ইউনিট বা ডিপার্টমেন্ট থাকতে হবে, যার ফলে আমরা আহ, কি কি কাজ করব এই ইউনিটে সেটা আমাদের বলে দেওয়া থাকবে, সেই প্রসেসে বলে দেওয়া থাকবে, তাই না? এটা হচ্ছে ঝুঁকি ব্যবস্থাপনা। আমরা ঝুঁকি ব্যবস্থাপনা খুব সুন্দর মতো আমরা ঝুঁকি পরিচালনা করতে পারি যদি আমাদের ব্যাংকে গভর্নেন্স ফ্রেমওয়ার্কটা সঠিক মতো থাকে, মানে সুষ্ঠু গভর্নেন্স ফ্রেমওয়ার্ক থাকে। তেমনি আমাদের নিয়ন্ত্রণ সম্মতি, খ্যাতি সম্ভাবনা, ব্যাংকের লক্ষ্য উদ্দেশ্য, স্টেক হোল্ডারদের স্বার্থ রক্ষা, কাস্টমারের স্বার্থ রক্ষা, এরকম পয়েন্টগুলো আমরা দিতে পারি। আমাদের জবাবদিহিতা থাকবে, কৌশলগত পরিকল্পনা আমাদের থাকবে। এখানে যেগুলো আছে নৈতিক আচরণ, বিনিয়োগকারীদের আস্থা। এই যে বিনিয়োগকারীদের আস্থা, সেটাই হচ্ছে আমাদের লিখি স্টেক হোল্ডারদের আস্থা আর কি। তো বিনিয়োগকারী হচ্ছে আমাদের কাছে স্টেক হোল্ডার। আচ্ছা, এই পয়েন্টগুলো আমরা দিব। এখানে যেমন ৩-৪ লাইন করে আছে, ওইরকম ৩-৪ লাইন করে দেবো না, এখানে ১ লাইন করে দেওয়ার চেষ্টা করবো আমরা। ১ লাইন, এখানে ১ লাইন মানে আমরা খাতার ২ লাইন বা আড়াই লাইন হয়ে যাবে। তাহলে এই বিষয়টা কিন্তু আমরা গুরুত্বটা কিন্তু আমরা সহজে লিখতে পারি। মানে এটা আপনি নিজের থেকেই এই বিষয়গুলা আপনার মাথা অটোমেটিক চলে আসবে। তাহলে এই গভর্নেন্স ফ্রেমওয়ার্ক জিনিসটা কি বুঝবেন? যে শাসন কাঠামো, আমাদের আইনের শাসন যে কাঠামো, এই কাঠামোর গুরুত্বটা আমাদের এখানে আলোচনা করতে বলছে। আচ্ছা, এটা দেখলাম না, এখন কর্পোরেট কালচার, এই বিষয়টা আমাদের আলোচনা করতে হবে। কর্পোরেট কালচার, কালচার বা সংস্কৃতি, একটু জুম করি। কালচার বা সংস্কৃতি, হ্যাঁ, সংস্কৃতি বলতে কিন্তু আমরা সাধারণত বুঝি গান বাজনা, নাটক, সিনেমা ইত্যাদি, কিন্তু আসলে সংস্কৃতি শুধু সেটা না। আমাদের সমাজে কার্য সম্পাদনের জন্য যত ধরনের ভাব ভাষা প্রয়োগ হয়, যত ধরনের আচরণ করে থাকি আমরা, সকলের সমষ্টি হচ্ছে সংস্কৃতি। সংস্কৃতি শুধু আমাদের ওই যে কি বলে, আমাদের কোনো অনুষ্ঠান, কোনো আহ, গান বাজনা, ডান্স, এগুলা এগুলা না। হুম। তো এই কর্পোরেট সংস্কৃতিটা কি হবে তাহলে? কর্পোরেট সংস্কৃতি হচ্ছে মূল্যবোধ, আমরা একে অপরের প্রতি মূল্যবোধ, বিশ্বাস, দৃষ্টিভঙ্গি, আচরণ এবং অনুশীলনগুলি অনুশীলনকে গুলি বোঝায়, যা সংজ্ঞায়িত করে যে কিভাবে একটি সংস্থার মধ্যে লোকেরা একে অপরের সাথে এবং বহিরাগত স্টেক হোল্ডারের সাথে যোগাযোগ করে। তাহলে আমরা আমাদের লক্ষ্য প্রতিষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্য অর্জনের জন্য আমরা আমাদের কাস্টমারের সাথে, আমাদের স্টেক হোল্ডারদের সাথে যে যোগাযোগ করার জন্য আমরা যে যে দৃষ্টিভঙ্গি বা আচার আচরণ করে থাকি, সেটা সমষ্টি হচ্ছে সাংগঠনিক সংস্কৃতি। তাহলে সাংগঠনিক সংস্কৃতি হচ্ছে আমাদের দৃষ্টিভঙ্গি, আমাদের আচার আচরণ, বিশ্বাস, সবগুলি মিলে হচ্ছে আমাদের সাংগঠনিক সংস্কৃতি, সরি কর্পোরেট সংস্কৃতি।
আচ্ছা, এতে মিশন স্টেটমেন্ট এবং যোগাযোগ শৈলী, সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া, ব্যবস্থাপনা শৈলী, কাজের প্রকৃতি এবং কর্মচারীর সুবিধা ও পুরস্কারের মতো বিষয় অন্তর্ভুক্ত থাকতে পারে। আচ্ছা। আচ্ছা, তো সাংগঠনিক সংস্কৃতি বা কর্পোরেট, শুধু সাংগঠনিক সংস্কৃতি বলছি, সাংগঠনিক সংস্কৃতি ওএমএ আছে তো, শুধু ওটা মনে করছে। কর্পোরেট সংস্কৃতি বলতে তাহলে আমাদের আমাদের কোনো প্রতিষ্ঠানে, আমাদের প্রতিষ্ঠানে যে কর্মচারী এবং কর্মকর্তা রয়েছেন, একে অপরের প্রতি যোগাযোগ করার জন্য যে আমরা দৃষ্টিভঙ্গি, আচার আচরণ যে প্রক্রিয়া করে থাকি, বা যেটা আচার আচরণ বা দৃষ্টিভঙ্গি বা আমাদের মূল্যবোধ বিশ্বাসকে একত্রে বলে কর্পোরেট সংস্কৃতি। আচ্ছা, তাহলে আপনি আপনার পাশের ডেস্কে একজনের সাথে, মানে ব্যাংকে দেখেন না যে একটা একটা ব্যাংকে একরকম কর্পোরেট সংস্কৃতি থাকে, আপনি আপনার সিনিয়র সাথে কিভাবে চলাফেরা, কিভাবে কথা বলবেন, সেটা কিন্তু ব্যাংকের কালচার থেকেও বোঝা যায়। যেমন কিরকম, কোনো ব্যাংকে বলে বস, ম্যানেজার স্যারকে বলে বস, আর কোনো ব্যাংকে বলে স্যার। তাহলে এই যে দুই ব্যাংকে দুই ধরনের সংস্কৃতি, আপনি আপনার এমপ্লয়ির সাথে, আপনি আপনার কর্মচারীর সাথে কিভাবে আচার আচরণ করবেন বা তারা কিভাবে আচরণ করবে, এর মূল্যবোধ বিশ্বাস দৃষ্টিভঙ্গি হচ্ছে কর্পোরেট সংস্কৃতি। আচ্ছা, ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ ডেভেলপিং এ কর্পোরেট কালচার ইন এ ব্যাংক। আচ্ছা, ব্যাংকিং সেক্টরে কর্পোরেট সংস্কৃতি বিকাশের গুরুত্ব। হ্যাঁ, অনেক গুরুত্ব রয়েছে কর্পোরেট সংস্কৃতি আমাদের বিকাশে, অনেক গুরুত্ব রয়েছে। যেমন কিরকম বিষয়টা, একজনের ডেস্কে যদি, যদি এরকম হয় না, খুব কম, ডেস্কে আসে কাস্টমার বললো, কাস্টমারের সাথে হাউ কাউ লাগিয়ে দিচ্ছে বা হয়তো চড়া কথা বলছে, বা কাস্টমারের সাথে যেভাবে বিহেভ করা দরকার সেটা করেনি, দেখা যাচ্ছে যে ব্যাংকের মধ্যে অনেক আহ, চিৎকার চেঁচামেচি হতে পারে। তাহলে আমাদের এই সংস্কৃতিটা আমাদের ব্যাংকে থাকা যাবে না বা রাখা যাবে না। এই জন্য আমরা কাস্টমার সাথে যখন আমরা রিলেশনশিপে যাব, কাস্টমার রিলেশনশিপে যাব, তখন আমাদের অবশ্যই কাস্টমারের সাথে ভালো বিহেভ করতে হবে, তাই না? তাহলে এই বিষয়টা কিন্তু আমাদের গুরুত্ব দিতে হবে, আমাদের কর্পোরেট সংস্কৃতি বিকাশে গুরুত্ব দিতে হবে, বলে আমাদের ব্যাংকের সুনামটা বাড়বে। গ্রাহক সন্তুষ্টি গেল, এখন আমাদের কর্মচারী নিযুক্তি ধরে রাখা। আমরা সঠিক কর্মচারীকে নিযুক্তি দেবে এবং সঠিক কর্মচারীগুলো ধরে রাখবো। ব্যাংকে যে বিশেষ করে যে ইয়েগুলো দেখতে পাই, ব্যাংকে হিট অফিসার হলো একমাত্র সেই হিট অফিসার যে ব্যাংকের ইয়ে এনেছে, মানে ডিপোজিট এনেছে এবং লোন দিয়েছে, তার উপর কোনো, সে যেই হোক, তার উপর কোনো অফিসার নেই। এখন আপনি পড়াশোনা করেছেন, ক্লাসে ফার্স্ট বয় আজীবন ছিলেন, আপনি ওইরকম নেগোশিয়েট করতে পারেন না, বা মানুষের সাথে ওইরকম নেগোশিয়েট হয় না। একজন মানুষ, যেটা আমরা সবচেয়ে ভালো বুঝি, যেমন একটা রাস্তার হকার যেরকম ভাবে মানুষকে বোকা বানিয়ে হোক, যেভাবে হোক, তার কথার শ্রুতি মধুরতা হোক, সেটা দিয়ে যেভাবে একটা মানুষকে আকৃষ্ট করে বিক্রি করে, মানুষ জানে যে ওটাতে কাজ হবে না, তারপরে মানুষ কিনে। কারণ কি, তার সেই সেলিং পাওয়ারটা রয়েছে হকারে। কিন্তু আপনি কি সেটা পারবেন? আপনি তো পারবেন না। তাহলে কি যোগ্যতা কি আপনার আপনার চেয়ে হকারের দাম বেশি? কখনোই না। তাহলে ব্যাংকে এই জিনিসটা, যে জিনিসটা খারাপ লাগে সেটা হচ্ছে, সব ব্যাংকে না, কিছু কিছু ব্যাংকে, যে আমাদের ডিপোজিট এবং লোনের প্রায়োরিটিকে বেশি দেয়, এবং অনেক অনেক ব্রিলিয়ান্ট অফিসাররা সেটাতে মানে ইয়ে করতে পারে না, তাদের অবমূল্যায়ন করা হয়, বছরের পর বছর অবমূল্যায়ন করা হয় এবং অনেক রকম কথাবার্তা শোনানো হয়। এই জিনিসটা খুব খারাপ। তো এই কর্মচারী নিযুক্তি, এই ক্ষেত্রে কি হয়, তার সাথে যখন খারাপ বিহেভ করে, সে এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে সুইচ করে। এখন স্বাভাবিকভাবে ভাবতেছে ওই ব্যাংকের যারা ম্যানেজমেন্ট পর্যায়ে রয়েছে, না গেছে ভালো হয়েছে, তার দ্বারা আমাদের কোনো কাজ হয় না। কিন্তু সে যে একটা অ্যাসেট হারিয়ে ফেললো, সে যে ব্যাংকের যে প্ল্যানিং, তার ব্রাঞ্চের যে প্ল্যানিং মোটিভেশন, বা একজন কাস্টমারকে যে হ্যান্ডেলিং করবে, অন্য অন্যজন হয়তো সেটা পারে না।
কিন্তু তারা কিন্তু আসলে ব্যাংকের প্রকৃত অ্যাসেট। তো এই ধরনের অ্যাসেটকে আমরা ধরে রাখতে পারি না, আমরা এই ধরনের কর্মচারীকে আমরা ধরে রাখতে পারি না, কর্মকর্তাকে ধরে রাখতে পারি না, তারা আরেকদিকে চলে যায়। তো আমাদের সংস্কৃতির বিকাশ যখন ঘটবে যে একমাত্রই বেঞ্চমার্কিং, একমাত্র মার্কিং হচ্ছে ডিপোজিট কালেকশন কিংবা লোন দেওয়া না, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এটা আমরা সহজে ধরে রাখতে পারি। হুম, তার কাছ থেকে আমরা অন্য এফোর্ট নিতে পারি, কিন্তু এটা আমাদের হয় না। তো যাই হোক, আমাদের এই যে কর্মচারী নিযুক্তি এবং ধরে রাখার জন্য আমাদের বিকাশ, কর্পোরেট সংস্কৃতিটা বিকাশের গুরুত্ব রয়েছে আর কি। যা করে কথা বলে ভাবলাম। নৈতিকতার সম্মতি। তো নৈতিকতার সম্মতির ক্ষেত্রে আমাদের অবশ্যই অবশ্যই কর্পোরেট সংস্কৃতির বিকাশের গুরুত্ব রয়েছে। আমাদের ব্যাংকে কোনো ব্যাংকে দেখা যাচ্ছে যে পেপার কাটিং এর ছবি, কোনো ইনসিডেন্ট হইলে, কোনো ব্রাঞ্চে ইনসিডেন্ট হইলে পেপার কাটিং এর ছবির সঙ্গে সঙ্গে সমস্ত এমপ্লয়িকে জানানো হয়, মানে সতর্ক করে দেওয়া হয় যে তুমি যেন এরকম করো না, করলে কিন্তু তুমি এরকম বিপদে পড়তে পারো, ব্যাংকও বিপদে পড়বে, তাই না? তো এর ফলে আমাদের কি, মানে আমরা আমাদের মনে ভীতি তৈরি হচ্ছে, আমরা করব না, আমাদের একটা নিজস্ব মান সম্মান আছে, এরকম বিভিন্ন। তাহলে এই যে এটা হচ্ছে নৈতিকতা সম্মতি, আমাদের নৈতিকতার সম্মতির জন্য আমাদের কর্পোরেট সংস্কৃতিটা এটা গুরুত্ব অপরিসীম। তাহলে এই সংস্কৃতিটা কিভাবে কাজ করছে, ওই যে উপরে ম্যানেজমেন্ট পেপার কাটিংটা সবার মাঝে ছড়িয়ে দিলে, এটা একটা সংস্কৃতি ওই ব্যাংকে, অন্যান্য ব্যাংকে দেয় না, এগুলো তালি পায় না বা দেয় না। তাহলে এই ধরনের সংস্কৃতি আমাদের প্রয়োজন আছে। উদ্ভাবন ও অভিযোজন যোগ্যতা, আমাদের উদ্ভাবন এবং অভিযোজন যোগ্যতার জন্য কর্পোরেট সংস্কৃতির বিকাশ হতে হবে। অনেক ব্যাংকে আমাদের সকলকে নিয়ে আমরা মিটিং করা পছন্দ করে না, শুধুমাত্র উপরের যে স্যার সেই স্যার নিয়ে মিটিং করতেছে, ছোট ছোট এমপ্লয়ীদের কথা বলার সুযোগই নেই। তার মানে তার মাঝে যে সুপ্ত ব্রিলিয়ান্ট একটা কোনো প্রতিভা রয়েছে উদ্ভাবন করার, ডিপোজিট হান্টিং হোক, ক্রেডিট দেওয়া হোক, বা ব্যাংকের কোনো অন্য ইন্টারনাল কোনো উন্নতির ক্ষেত্রে হোক, বা আপনার ব্রাঞ্চের উন্নতির ক্ষেত্রে হোক, সেই জিনিসগুলো কিন্তু উদ্ভাবন হয় না, উদ্ভাসিত হয় না। তাহলে এগুলা করার জন্য আমাদের অবশ্যই আমাদের আহ, সংস্কৃতিটা, কর্পোরেট সংস্কৃতিটা গুরুত্ব রয়েছে। যেমন সবাই মিলে নিয়ে আমরা একটা মিটিং করব, এটা খ্যাতি বিশ্বাসের জন্য আমাদের রয়েছে, এরকম অনেক পয়েন্ট রয়েছে এখানে, বইগুলা রয়েছে। এই পয়েন্ট, 4-5টি পয়েন্ট আমরা দেওয়ার চেষ্টা করব। ব্যাসেল কমিটি গাইডলাইন ফর মেজারিং বোর্ড পারফরমেন্স, বোর্ডের কর্মক্ষমতা পরিমাপের জন্য ব্যাসেল কমিটির নির্দেশিকা। তো এটা একটা অনেক, তো এখান থেকে আমাদের প্রশ্ন একটু হবে আসছিল। এখানে বলা আছে কি, বোর্ডের কর্মক্ষমতা পরিমাপের জন্য ব্যাসেল কমিটির নির্দেশিকা কি হিসাবে আছে। আর প্রশ্ন কতবার আসছিল, পরিচালনা পর্ষদের কর্মদক্ষতা মূল্যায়নের মাপকাঠি হিসেবে কি কেবল আর্থিক তথ্য উপাত্তই যথেষ্ট? একজন কর্মকর্তার, একজন মানে বোর্ডের কথা এখানে বলা আছে, বোর্ডের কথা বলা আছে, তাহলে বোর্ডের কর্মক্ষমতা মূল্যায়নের জন্য কি আর্থিক তথ্য আমাদের পরিমাপের জন্য ব্যাসেল কমিটির নির্দেশিকা চেয়েছে, কিন্তু এখানে বলা আছে যে আর্থিক যে তথ্য এবং উপাত্ত এটা কি যথেষ্ট না, এটাই যথেষ্ট না। শুধু যে আর্থিক তথ্যাবলী যে যথেষ্ট তা না, আমাদের পরিমাণগত এবং গুণগত দুইটি আমাদের লাগবে, তাই না? পরিমাণগত এবং গুণগত দুইটি আমাদের লাগবে। তো ব্যাসেল কমিটি কর্মক্ষমতা পরিমাপের জন্য ব্যাসেল কমিটির নির্দেশিকা এখানে আমাদের দেওয়া আছে। 1 নম্বর, পর্যায়ক্রমে এর গঠন, আকার এবং বিন্যাস, পাশাপাশি কমিটির কাঠামো এবং সমন্বয় পর্যালোচনা করুন। প্রতিটি বোর্ড সদস্যর চলমান উপযুক্ততা কার্যক্রম মূল্যায়ন করুন। প্রধানত বার্ষিক, এছাড়াও বোর্ডে তার কর্মক্ষমতা বিবেচনা করে, হয় পৃথকভাবে বা এই মূল্যায়ন অংশ হিসেবে পর্যায়ক্রমে তার নির্দেশনা। আচ্ছা, এখানে আমাদের জাস্ট নির্দেশিকা এগুলো দেওয়া আছে। এখানে যে প্রশ্নটা আছে এই প্রশ্নটা সম্পূর্ণ আপনার বাণী লেখার মতো একটা প্রশ্ন। কোনো প্রশ্ন এরকম সরাসরি দিবে না, তবে আমাদের কিছু বাণী লেখার সুযোগ থাকে, সেই বাণী লেখার ইয়াটা অ্যাপ্লাই করবে এবং প্রাসঙ্গিক ভাবে আমরা লিখব। বাংলাদেশ ব্যাংক কর্তৃক বোর্ড বরখাস্ত বা বিলুপ্ত করা, কখন বোর্ড বরখাস্ত বা বিলুপ্ত করতে পারে? 1991 সালে ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী বাংলাদেশ ব্যাংকে একটি ব্যাংকের গুরুত্বপূর্ণ সম্পূর্ণ বোর্ড বরখাস্ত বা বিলুপ্ত করার নিরঙ্কুশ ক্ষমতা দেওয়া হয়েছে। তাহলে বাংলাদেশ ব্যাংক কোনো বোর্ডকে বরখাস্ত করতে পারে, তাই না, বা বিলুপ্ত করতে পারে।
এটা সে বাংলাদেশ ব্যাংকে সে ক্ষমতা দেওয়া হয়েছে। যদিও নিয়ন্ত্রণের কাছে প্রতীয়মান হয় যে বোর্ড আমানতকারীদের বা ব্যাংকের স্বার্থ রক্ষা করতে ব্যর্থ হচ্ছে। যখন একমাত্রই মনে রাখবেন, বাংলাদেশ ব্যাংক তখনই আপনার উপর অ্যাকশনে বেশি যাবে যখন আমানতকারীদের স্বার্থের উপর আঘাত লাগবে। হ্যাঁ, তাহলে আমানতকারীদের স্বার্থের উপর যখন আঘাত আসবে তখনই বাংলাদেশ ব্যাংক অ্যাকশনে যাবে। তাহলে এক্ষেত্রে যদি ওইরকম কোনো এমন কোনো সিদ্ধান্তের ফলে আমাদের দেখা যাচ্ছে যে কাস্টমারের যে স্বার্থ রক্ষা সেটা হচ্ছে না, সেই ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক সে বোর্ডটা বিলুপ ঘোষণা করতে পারে। কারণ একটাই, এটাই হলো মূল কারণ, আমানতকারীদের স্বার্থ। তারপরে এখানে অনেক কিছু আছে যে বাংলাদেশ ব্যাংক আমাদের, আচ্ছা, যদি বাংলাদেশ ব্যাংক নির্ধারণ করে যে একটি ব্যাংকিং কোম্পানি বোর্ড তার কার্যাবলী এমনভাবে পরিচালনা করছে যে ব্যাংকিং কোম্পানি তার আমানতকারীদের স্বার্থের জন্য ক্ষতিকর হচ্ছে, তার সেক্ষেত্রে সে বোর্ডটা বিলুপ্ত করতে পারে। অ্যাপয়েন্টমেন্ট অফ অবজারভার, পর্যবেক্ষক, পর্যবেক্ষক নিয়োগ। অবজারভার বলতে পর্যবেক্ষক। বাংলাদেশ ব্যাংকে আমরা এরকম প্রত্যেকটা ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ করে থাকি, তাই না? ভালো কর্পোরেট গভর্নেন্স প্রচার করতে এবং দায়িত্বশীল ক্রেডিট অনুশীলনকে উৎসাহিত করতে, আমানতকারীদের স্বার্থ রক্ষা করার জন্য 1991 সালে ব্যাংক কোম্পানি আইন বাংলাদেশ ব্যাংকে প্রয়োজন সেখানে মনে করা আছে যে যদি বাংলাদেশ ব্যাংক মনে করে যে এখানে পর্যবেক্ষক নিয়োগের দরকার আছে, তাহলে পর্যবেক্ষক নিয়োগ করবে এবং সে এই পর্যবেক্ষক একবারে নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে সে তার তথ্য ইনফরমেশন সংগ্রহ করবে। আচ্ছা, এখান থেকে আমাদের এটা শেষ, এটা 23 বাজে। আমরা এরপরে যে অধ্যায়টা আছে, এরপরের অধ্যায় মেবি 3 নম্বর অধ্যায়, এরপরের অধ্যায় হচ্ছে এটি সিইও অ্যান্ড সিনিয়র ম্যানেজার। আচ্ছা, এটা নিয়ে আমরা আলোচনা করব সামনের দিন। তাহলে আজকে এখানে রাখছি, সামনের দিন এটা এই চ্যাপ্টার ছোট আছে, এই চ্যাপ্টার ইনশাল্লাহ শেষ হয়ে যাবে এই আলোচনাতে। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।